হাই ফ্রেন্ডস, আজ 11ই আগস্ট রোববার। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কলকাতা একটা কাজে যাচ্ছি, তো সাথে সাথে চিন্তা করলাম যে একটা ব্লগও করবো। তো কলকাতায় এমন কিছু জায়গা ব্লগ করবো যেগুলো এতবার কলকাতা গেলেও আমাদের যাওয়া হয় না। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন আমি আছি খড়গপুর স্টেশনে। তো এখান থেকে বোম্বে মেল একটা আসছে, ওটায় হাওড়া যাব। হাওড়া থেকে ফার্স্ট টাইম মেট্রোয় যাবো ধর্মতলা। তো মেট্রো গঙ্গার তলা দিয়ে মেট্রোয় যাওয়ার স্কোপ এর আগে হয়নি, তো ফার্স্ট টাইম যাবো। ধর্মতলা থেকে যাবো গড়িয়া। যাই হোক, তারপর কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাক। তো রাখছি, এখন ট্রেন আসুক। मन करे यादो दिन तेरे संग बीते थे जो पल रंगीन, तेरे संग देखे थे जो सपने हसीन। मन करे यादो दिन तेरे संग बीते थे जो पल रंगीन, तेरे संग देखे थे जो सपने हसीन। मन करे यादो दिन, मन करे यादो दिन। कभी छाँव में हम चले, जले धूप में भी हम तुम साथ में, कभी साथ साथ भीगे बरसात में हो। कभी छाँव में हम चले, जले धूप में भी हम तुम साथ में, कभी साथ साथ भीगे बरसात में। कभी तो पता ना चला दिन जाने कैसे ढला, कभी कभी रात कटी राड़े भिन भिन। मन करे यादो दिन, मन करे यादो दिन। এইমাত্র হাওড়া স্টেশনে এলে 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এরপর আমরা বেরোবো, বেরিয়ে মেট্রোয় যাবো। মেট্রো এখানে বেরিয়ে যেতে হবে। আর এখন বাজে 1:45, 12:42 বাজে এখন। ঠিক আছে, বেরোই। সানডে মেট্রোটা আজকে বন্ধ আছে, জানা ছিল না।
তো আমরা হাওড়ায় নেমে গেলাম, নাহলে আমরা সাঁতরাগাছিতেই নামতাম। সাঁতরাগাছিতে বাসে গিয়ে রবীন্দ্রসদনে মেট্রো ধরতাম। তো আজকে আমরা হাওড়ায় এসে এখন এসি বাসে গড়িয়ায় যাব। গড়িয়া তাও এটা ডাইরেক্ট গড়িয়া রোড হয়ে যাবে না, এটা যাদবপুর হয়ে গড়িয়া মোড় অব্দি যাবে। ওখান থেকে আমাদের অটো করে আবার আসতে হবে নাগতলায়। ওকে, হাই ফ্রেন্ডস, আজ 12ই আগস্ট। যদিও গতকাল কলকাতায় এসেছি, কিন্তু কালকে স্কোপ পাইনি বেরোবার, তো আজকে বেরোলাম। আজকে ইচ্ছা আছে গড়িয়ার কাছাকাছি ঐতিহাসিক কিছু মন্দির আর গড়িয়ার নামকরণ, গড়িয়ার ইতিহাস সম্বন্ধে জানবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চেষ্টা করব বেটার দেখাবার। বলুন তো, গড়িয়ার নাম গড়িয়া হলো কেন? এখানে যাই রাখা হতো সব নিচের দিকে গড়িয়ে পড়তো বলে, নাকি ছিল অন্য কোনো কারণ? চলুন সবাই মিলে সেই কারণটাই খুঁজে বের করার চেষ্টা করি। গড়িয়া নামটির সাথে জড়িয়ে রয়েছে শ্রী গৌরাঙ্গের স্মৃতি। 1510 সালে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে রওনা দিয়েছিলেন নীলাচলের পথে। তার যাত্রাপথ ছিল আদিগঙ্গার তীর ধরে। শোনা যায় গড়িয়া আর পদ্মশ্রীর মাঝে কোনো এক বিশাল পুকুরের পাড়ে তাঁবু পড়েছিল শ্রী চৈতন্যদেবের। সেখানে গ্রামের ভিতর দিয়ে এসে রথতলার কাছে নদীতে স্নান সেরেছিলেন তিনি। সেখানে নদী তীরেই ছিল নাকি এক বিশাল মহাশ্মশান। আজ অবশ্য তার অস্তিত্ব মেলে না। সেই সব অঞ্চলে বৈষ্ণবের প্রভাব ছিল ভালোই কার্যকর। বৈষ্ণব কাটা নামটিও তার স্বাক্ষর বহন করে। গড়িয়া নামের অন্য এক উৎসও আছে, তার ব্যাখ্যাও কেউ কেউ দিয়ে থাকে। একসময় নাকি সুন্দরবন বিস্তৃত ছিল শিয়ালদহ পর্যন্ত। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ গুড়িয়ার আধিক্য ছিল এই অঞ্চলে। তা থেকেই নাকি এই অঞ্চলের নাম গড়িয়া, বা গুড়িয়া থেকে গড়িয়া শব্দটির সৃষ্টি হয় বলেই সবাই ধারণা করেন। গড়িয়ার নিকটবর্তী বড়াল আদিগঙ্গার তীর সংলগ্ন এখান থেকে উদ্ধার হয়েছিল ত্রিপুরা সুন্দরী মন্দিরটিও। মন্দিরের পূর্ব সীমা ধরে কোনো এক সময় নাকি নদী বয়ে যেত। সেন বংশের কোনো এক সম্রাট নাকি এই মন্দির তৈরি করেছিলেন। 1940 সালে মন্দিরের খননের সময় সেখান থেকে যেসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গিয়েছিল সেগুলো নাকি খ্রিস্টীয় 7ম ও 8ম শতকে, এবং এই সামগ্রীগুলো বর্তমানে বিভিন্ন মিউজিয়ামে আছে, এবং কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামেও আছে। এবং ত্রিপুরেশ্বরী মন্দিরেরও কিছু ওইসব খননের কিছু অংশ এখনও অবধি রয়েছে। সেগুলো আমি আমার ভিডিওর পরবর্তী আপনি কন্টিনিউ দেখলে এটা দেখতে পাবেন কী কী রয়েছে। ব্রহ্মপুর, বড়াল, পাটুলি এই সমস্ত অঞ্চলে মধ্যযুগের সৃষ্টি এখনও বহন করে চলেছে। গড়িয়া মোড় থেকে অটো করে 10 টাকা নেয়, বড়াল হাই স্কুল অবধি এসে ওখান থেকে হেঁটে 3-4 মিনিট। প্রথমে এলাম এই ত্রিপুরা সুন্দরী মন্দির, ঐতিহাসিক মন্দির। তো এটা বড়ালের মধ্যেই, ভিতরে ঢুকবো, দেখি কী আছে। আমি ফার্স্ট টাইম এটা এলাম, এর আগে কোনো দিন আসিনি। তো এটা একটা ঐতিহাসিক মন্দির, বহু পুরনো মন্দির। দেখা যাক, ভিতরে যাই। এই মন্দিরটি প্রায় 700 থেকে 800 বছর পুরনো, পাল ও সেন যুগের আমলে। পরবর্তীকালে এই মন্দিরে ভগ্নদশায় পরিণত হয়। 17 শতকের শেষের দিকে জগদীশ ঘোষ নামে এক জমিদার মন্দিরের সংস্কার করেন আর বোড়াল গ্রামে শ্রীবৃদ্ধি করেন। পরবর্তীকালে তার মৃত্যুর পর মন্দির আবার ভগ্নদশায় পরিণত হয়। জগদীশ ঘোষের পরের পুরুষ শ্রী হীরালাল ঘোষ এখানে খনন কার্য করেন এবং একটি বিকলাঙ্গ বিগ্রহ পান। সেটিকে বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি গড়ে পুজো করতে শুরু করেন। এর পরবর্তীকালে কুমারটুলি থেকে অষ্টধাতুর মূর্তি গড়ে প্রতিষ্ঠা করা হয়।
প্রাচীন মন্দিরটি যেখানে ছিল তার ভগ্নস্তূপের ওপর 52 ফুট উচ্চতার নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটি স্থাপন করা হয় 1994 সালে। এটার উদ্বোধন করা হয়। আচ্ছা, ত্রিপুরা সুন্দরী সেবা সমিতির উদ্যোগে এখানে বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, নান্নিমুখ এসবের অনুষ্ঠান করা হয়। তার জন্য কত কী টাকা এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে করা হয়ে থাকে। এই অফিস, এই হচ্ছে মন্দিরের পিছন দিকটা। আর এই দিকের দিকটা যেখানে মাটির নিচ খুঁড়ে অনেক কিছু উদ্ধার হয়েছিল সেদিকটা এই দিকে, দিঘিটাও এদিকে। মেন মূর্তিটা অষ্টধাতুর তৈরি, আর মেন মূর্তির নিচে যে পাথর আর ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে ওগুলো খনন কার্যের সময় উদ্ধার করা হয়েছিল, মধ্যযুগীয় আমলের। ওগুলো মেন মূর্তির নিচেই রাখা রয়েছে। উনিশশো 1940 সালে সেনদিঘিতে খনন কার্য করে পাওয়া যায় সেন যুগের অনেক স্থাপত্য এবং তখনকার ব্যবহৃত জিনিসপত্র, অনেকগুলো হাতির দাঁতের জিনিস, যেগুলো ম্যাক্সিমামই রাখা আছে এখন আশুতোষ মিউজিয়ামে, কিছু রাখা আছে কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামে, আর এই মন্দিরেও কিছু রাখা আছে। তার অংশগুলো এখানে এই শোকেসে রাখা আছে। এই হচ্ছে মহামায়া মোটর ট্রেনিং স্কুল। ঠিক এর পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। একটা গা ছমছমে পরিবেশের জায়গা এটা। ঐতিহাসিক একটা শিব মন্দির, জোড়া শিব মন্দির। এটা গড়িয়ার বুকে দীর্ঘদিন থাকে, তারাও জানে না যে এরকম মন্দির একটা রয়েছে এখানে। এই যে দিঘি, অ্যাকচুয়ালি এর পাশ দিয়ে আদিগঙ্গা গেছিল।
এই মন্দিরটি হলো গড়িয়া মহামায়াতলায় প্রাচীনতম শিব মন্দির। প্রাচীনকালে এখান দিয়ে প্রবাহিত হতো আদিগঙ্গা, আর এই গঙ্গাপথেই বাণিজ্যে যেতেন সকল ধনাঢ্য বণিকগণ। হিন্দু মঙ্গল কাব্যের মধ্যে অন্যতম মনসা মঙ্গল কাব্যে বণিক চাঁদ সওদাগরের উল্লেখ পাওয়া যায়। শোনা যায় এই মন্দির তাঁর আমলেই নির্মিত। জনশ্রুতি আছে এখানকার মাটি কেটে ইট তৈরি করে হয়েছিল এখানকার স্নান বাঁধানো ঘাট এবং জোড়াই শিব মন্দির। নদী তীরে কাঠগোলাপ গাছটি এখনও দণ্ডায়মান আছে। রক্ষণাবেক্ষণের অভাবে অতীতের স্মৃতি বহন করা স্নান বাঁধানো ঘাটটি ধ্বংসের পথে ধ্বংস হয়ে গিয়েছে। দাঁড়িয়ে আছে একটি মাত্র দেওয়াল এবং দুটি ভগ্নপ্রায় শিব মন্দির। বর্তমানে অনেক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং হয়েছে এই স্থানে। এই মন্দিরে চৈত্র সংক্রান্তি এবং শ্রাবণ মাসে উৎসব হয়ে থাকে। সেই সময় বহু ভক্তের সমাগম হয় এই স্থানে। যারা অতীতকে স্পর্শ করার ইচ্ছা রাখেন তারা একবার হলেও এই মন্দিরটি দর্শন করে আসতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। এই সেই আদিগঙ্গাটা। এরই তীরে এই যে ঘাটটা, ঘাট ছিল নষ্ট হয়ে গেছে চাঁদ সওদাগরের আমলে। অ্যাকচুয়ালি এখান দিয়ে সওদাগররা সব ব্যবসা যারা করতেন এই আদিগঙ্গা দিয়ে যেত। চাঁদ সওদাগরের আমলে তৈরি এই মন্দির। এই দেখুন গেটটা ধ্বংস হয়ে গেছে, গেটটা ধ্বংস হয়ে গেছে। এই হচ্ছে ঐতিহাসিক মহামায়াতলা মন্দির। এই মন্দিরে প্রায় 350 বছর আগের। আর এই মন্দিরের নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে মহামায়াতলা। আর এই হচ্ছে ঐতিহাসিক বট গাছটা, অনেক ইতিহাসের সাক্ষী এই বট গাছটা। এই মন্দিরের মূর্তি নিম কাঠের তৈরি। স্বপ্নাদেশে গঙ্গার নিচ থেকে উদ্ধার করা হয় প্রায় 1000 বছর আগে। গঙ্গার পূর্ব তীরের বাগানে এক অস্থায়ী মন্দিরে দুটি পাথরখণ্ডের ওপরে দেবীকে প্রথম প্রতিষ্ঠা করা হয়। একটি পাথরখণ্ড এখনও আছে মন্দিরের তুলসী মঞ্চের পাশে। এখন যে মন্দিরটি রয়েছে এটি 1803 খ্রিস্টাব্দে নির্মিত করেন দুর্গারাম, জমিদার দুর্গারাম, এবং তার হাতেই প্রতিষ্ঠা পান দেবী মহামায়া। আর এই জায়গার নামও তারপর থেকে রাখা হয় মহামায়াতলা। নীল পুজোর সময় অনেক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। তো বন্ধুরা, গড়িয়া এবং গড়িয়ার পার্শ্ববর্তী এলাকা নিয়ে এই ব্লগটা করার চেষ্টা করলাম, প্রাচীন ইতিহাস নিয়ে। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো লাগবে। তো এরকম কলকাতার প্রাচীন ইতিহাস নিয়ে পরবর্তী কিছু ব্লগ করব আমি, যদি আপনাদের উৎসাহ পাই। তো যাই হোক, পরবর্তী ব্লগটাও আসছে কলকাতা নিয়ে, এবং গড়িয়া নিয়েও আমি পরবর্তী গড়িয়ার পার্শ্ববর্তী এলাকা নিয়ে ব্লগ আমি করব। যাই হোক, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিশ্চয়ই পরের ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।